কইছে যে এরকম মুক্তা তুমি তোমার যেই যেই শাল ভালো লাগে তুমি পরো নিয়ে নিয়ে আর প্যারেসটা পরে দিয়ে নিলেই হবে। আর আমি কোনো হলুদ, এটা একদম দেশি সিম বুঝছো। যাও আফিফ, আল্লাহ হাফেজ, যাও সাবধানে যাও। আতাল কুরসি পড়ছ আব্বা? আচ্ছা, আর আব্বুর দেখলে পাঠাই দিও, বাবাকে দেখলেই পাঠাই দেবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা না, এখন বাজে অনেক, গোসল করে আসলাম। এখানে আমার হিজাব রেখেছি ভাঁজ করে, পর্দাটাও আজকে সরাইনি। আফিফ তো গিয়েছে সেই টিউশনে, গাছে পানি দিয়েছিলাম 2 দিন আগে। যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম। সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন শুরু হয়ে গেল। এলা কই? এই যে চার্জ দিছো কেন? চার্জ দিছো যে কি? কেন গান গাওয়া ভালো না? আসছো? ঠান্ডা আজকে বাইরে না, ঠান্ডা বাতাস, গরম। তাহলে আমার শীত করে কেন? বাজে বিকাল 5টা বাজে। এই ফুলকটা নিয়ে নিয়ে শুকাইছে, এগুলো দিয়ে চা বানাই খাবো এক সময়। জমাইতেছে, অনেকগুলা হয়েছে, পড়ে গেছে না অনেকগুলা। আল্লাহ, গাছের সাথে ছিল অনেকগুলা, পড়ে গেছে, শুকায় গেছে। রেখে দিই নিয়ে। সুন্দর ওয়েদার, চা খাবো। আসলে নামাজটা পড়ে নিই, তারপর চা বানাই। আম্মাই নিচে দাঁড়ানো, এই আর কি। আর ওই ইয়ে হয়েছে, চার্জ নাই মোবাইলে, অল্প চার্জ আছে। আচ্ছা, অসুবিধা নেই, মোবাইলের দরকার নেই, নিয়ে যাই কলের জন্য, ঠিক আছে। 30% চার্জ। যাই হোক, তো গেলাম, আসতে পারবো। আল্লাহ হাফিজ। আফিফ আসলে তারপরে তুমি বেরোইও, ঠিক আছে। আম্মাকে নিয়ে আসছি রাহাত আনোয়ারে, ডাক্তার দেখাবে। কয়দিন যাবৎ সে তার প্রেশার আপ ডাউন করতেছে, শরীর অনেক দুর্বল। আম্মা নিয়ে আসছে আমার ফুফাতো বোনকে সাথে করে। ফুফাতো বোন ঢাকা থাকে, ও আবার ওর বাবার বাড়িতে আসছে, তা আম্মা আবার ওর সাথে করে নিয়ে আসছে। আম্মা এখন আর একা চলাফেরা বেশি করতে পারে না। আর এদিকে বাসার থেকে আমি আসছি, আমাকে কল দিছিল যে একটু চলে আয়, তা এটা আগেই বলে রাখছিলাম। এরপর ডাক্তারের কাছে এলাম চেম্বারে। ডক্টর অনেক টাইম নিয়ে রুগী দেখে, তারপর সে একটা রুগী দেখছিল, এরপর আমাদেরকে দেখবে। এরপরে ডাক্তারের কাছে গেলে আম্মা নিজেই বলে, আমার এই সমস্যা, এই টেস্টটা কি দেবা বাবা, ওই টেস্টটা কি দেবা বাবা। এরপর তো ডাক্তার বাধ্য হয়ে শেষে দেখা যায় আরও এক্সট্রা কতগুলো টেস্ট দিয়ে দেয়। তো যাই হোক, ওভাবেই দিছিল। গুড মর্নিং, এটা হয়েছে পরের দিন সকালে। কালকে আর ব্লগ করতে পারিনি, তো আমি আম্মার ওখানে টেস্টগুলো করাইনি। যখন টেস্টগুলো নিয়ে গেছি, যেখানে টেস্ট করে সেখানে বললাম যে রিসিপশনে, বলে যে 10,000 টাকা হয়েছে টেস্ট। আমি বলে, ও মা, এটা কেমন কথা, 10,000 টাকা টেস্ট বললেই হবে? সে কি 10,000 টাকা টেস্ট কর? সত্যি কথা, তার তো কোনো এমনি সমস্যা নেই, কেন এতগুলো টেস্ট? যাই হোক, এখন সবাই বলবেন আপনারাও যে হ্যাঁ নিশ্চয়ই ডাক্তার ভালো বুঝেই দিছে। ডাক্তার বুঝে যা দিছে তার থেকে আমার মা একটু বেশি বলছে। আমার মা বলে, এইটা টেস্ট ইসিজি করাইতে দাও আমারে, আমার ব্রেইনে এই এক সাইডে ব্যথা করতেছে, আমার এই জন্য একটা টেস্ট দাও, তারপরে ডায়াবেটিসটাও একটু দেখো। আমার মাই সব বলছে।
তো স্বাভাবিক, ডাক্তাররা তো তাহলে দিবি। তো সেইভাবেই দিছে। আমি আমার মাকে বললাম যে তুমি ডাক্তারের থেকেও তো বেশি বুঝো, তাহলে তুমি ডাক্তারের কাছে যাবা কেন, তুমি তো নিজেই ট্রিটমেন্ট করতে পারো তোমার। পরে আমি করলাম কি, কালকে টেস্টগুলো করাই নেই। আমি ভাবলাম যে এতগুলো টাকা টেস্ট করানোর আগে আমার চাচ্চুর সাথে একটু আলাপ করে নিই। পরে ওই রিপোর্টগুলো আমার চাচ্চুকে পাঠাইলাম। আমার চাচ্চুকে ডিটেলসে বলার পরে চাচ্চু বলল যে না, ওগুলা করানোর কোনো দরকার নেই, অনর্থক। তুমি চাচ্চু কয়েকটা টেস্ট দিয়েছে একদম যেগুলো পারফেক্ট দরকার, সেগুলো দিয়ে বললো যে তুমি এগুলা করাও নিয়ে। আর আম্মাকে কয়েকটা মেডিসিন দিয়েছে যে এই কয়টা খাওয়াও, মাথায় যে ব্যথা করতেছে ওটাও চলে যাবে, ওটা কোনো প্রবলেম না, ওটা ঠান্ডার জন্য হয়েছে মাথা ব্যথা। সেইভাবেই সে ওষুধ দিল এবং সে কয়েকটা টেস্ট দিল। তার ভিতরে ডায়াবেটিসের একটা টেস্ট দিল, তারপরে রিপিট প্রোফাইল যেটা ওইটা দিল, আরও দু একটা টেস্ট, এই কয়েকটা টেস্ট দিল। এই টেস্টগুলো নিয়ে আজকে যাব পপুলারে আম্মার টেস্টগুলো করানোর জন্য। চাচ্চু দিয়েছে মোবাইলের ভিতরে, ওইটা দেখালেই ওরা টেস্টগুলো করে দিবে। আম্মুর ব্লাডের সবগুলোই ব্লাডের টেস্ট দিয়েছে। তো আমি চিন্তা করলাম বাসা আসতে আসতে 2:30-2টা তো বাজবে, এখনই প্রায় 1টার কাছাকাছি। এই জন্য আমি ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে যাই, যাতে বাসায় এসে নামাজ পড়ে খেতে পারি। সেই জন্য সিম আলু মূলা দিয়ে পাতুরি করলাম, আর মুরগির মাংস একটু রান্না করলাম, আর ভাত রান্না করলাম। ভাবলাম যে দুপুরে তো এটাতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আমার ফুফাতো বোনকেও বলে দিয়েছি যে মিমি তুই কষ্ট করে একটু আম্মাকে নিয়ে আয়। তো প্রথমে একটু বিজি ছিল, পরে ও বললো যে ঠিক আছে মুক্তাপু, আমি মামির সাথে আসবো আনে, মামিকে নিয়ে যাবো আনে। তো ওরা ডাইরেক্ট পপুলারে চলে যাবে, আর আমি আমার বাসার থেকে পপুলারে চলে যাব। তো ঠিক আছে চলো একটু ধনিয়া পাতা দিয়ে যাই। প্রথমে ভাবছিলাম যে রান্না হয়তো করতেও পারবো না, আমি বলি যে আচ্ছা বাবু তুমি রান্নাটা দেখে নামিয়ে নিও। তো আসিফ বাবু বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি ভাবলাম যে সেখানে নষ্ট করে ফেলে তরকারিটা, সেই জন্য বললাম যে থাক আমিই করে, যে আম্মা পপুলারে পৌঁছাতে আমি পৌঁছে যাব। এদিকে আবার বিকালের মধ্যে একটু রেজালা রান্না করতে হবে আশপাকের জন্য। আশপাকের জন্য দিয়ে দেবো মামা মামির কাছে। মামিরা তো ঢাকা যাবে, ঢাকা যে মানে কালকে সকালে ঢাকা যাবে। ঢাকার থেকে আবার সৌদি আরবে 2 দিন পর সৌদি আরব চলে যাবে। তো এই জন্য মামাকে আগেই বললাম যে মামা আমি একটু আশপাকের জন্য রেজালা রান্না করে দিতে চাই, নেওয়া যাবে কি? মামা বলে হ্যাঁ অসুবিধা নেই, তুমি দিও। পরে আমি ভাবলাম যে আজকে তাহলে গরু মাংসটা নিজে যেয়ে কিনে আনবো, তারপরে রেজালা করব। আবার খাসির রেজালা পছন্দ করে না, গরুর রেজালা পছন্দ করে। তো এই জন্য গরু দিয়ে রেজালা করে পাঠাবো, মামা মামি সবাই খেতে পারবে তারা। কারণ হচ্ছে তাদের তো আমি বাসায় খাওয়াতেও পারিনি, আর অনেক বেশিও দেয়া যায় না, কারণ তারাও তো অনেকগুলা 2জন মানুষ যাবে, কত কিছু নেবে তাদের নিজের জন্য। সেজন্য ভাবলাম এমন অ্যামাউন্ট দেই জানি সবাই মিলেমিশে একটু খেতে পারে, এই আর কি। তো ওই জন্যই বের হবো। আর আমি এখন ওয়েট করছি আম্মার জন্য। আম্মা আবার বললো যে আমি বাসা থেকে নামার সময় তোমাকে কল দেবো। ওয়াশরুমের ডোর সবসময় ক্লোজ করে রাখতে হয়, কখনো খোলা রাখা ঠিক না, একদমই না। আমি সবসময় ক্লোজ করেই রাখি। আর একটা বালতি ছিল বাথরুমে, ওইটা আমি ওযু করার সময় ইউজ করেছিলাম। আমি বাথরুমে সাধারণত বালতি রাখি না। এখন হিজাবটা শুধু পরবো, আম্মা যখনই বলবে বাসার থেকে নামবে আমাকে বললেই আমি হিজাবটা পরে ফেলবো। আল্লাহ হাফেজ। ঘুমে ধরছে তোমার? ঘুমে ধরছে? আচ্ছা, প্যারাসিটামল একটাও নাই? জাহাঙ্গীর বাড়িতে ওইদিকে দেখ না দেবে প্যারাসিটামল? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, গেলাম। তো ওই আম্মা অলরেডি পপুলারের সামনে মনে হয় গেছে, এখন আমি যাই। আম্মার ডাক্তার দেখে আসবো, রান্নাবান্না তো ঝামেলা নেই, আসার সময় একটু গরু মাংস নিয়ে আসবো, মনে থাকলে হয়। আমি আবার মনে থাকে না অনেক সময়, বাইরে বের হইলে সবই ভুলে যাই। আমরা ইয়া করছি, আমরা আম্মারে রক্ত অনেকগুলো রক্তের ইয়া টেস্ট দিয়েছে, করাইছি, করাইয়া এখন যাইতেছে আম্মার জন্য মেডিসিন কিনবো আর একটু গরুর মাংস কিনবো। তারপর আম্মা আর মিম্মি আমাদের বাসায় যাবে, দুপুরে আমাদের বাসায় খাবে, তারপরে বিকালে বাসায় যাবে।
না গরুর মাংস কিনতে এসে ধোকা খাওয়া ধরছিলাম। যখন বেটা গরুর মাংস কাটতেছিল, ওই যে এখানে ঝুড়ি না, এই মেশিনের উপরে এই ঝুড়িটা আরেকটা ছিল লাল রঙের, এবং সেটার ভিতরে কতগুলো গরুর বাজে চর্বি হাবিজাবি ওখানে ছিল প্রায় 200-250 গ্রামের মতো। তো আমি নাকি মনে করে, আমরা তো নিচের দিকে দেখা যায় না, আমি একটু উঁকি দিয়ে দেখি কি ওই রকমের। তো আমি বলি, একই আপনার ভিতরে এইটার ভিতরে তো অনেক কিছু হাবিজাবি রাখা, এটার ভিতরে আপনি তো মাপতেন। বলে, না আপা, এটা আমি সরাইয়া মাপতাম আর একটা দিতাম। মানে এদের মতো মানে বাটপার আর পৃথিবীতে নাই, যারা মানুষে ওজনে মানুষকে ঠকায়, মানুষকে হাবিজাবি দিয়ে ঠকায়। এই জন্য আপনারা যখনই কেউ মাংস কিনতে যাবেন, বিশেষ করে আপনারা বা আপনাদের হাজব্যান্ডরা বা ওয়াইফরা, আপনারা খুব এই জিনিসটায় সতর্ক হবেন। কারণ এদের বাটপারি কিন্তু এরা সব জায়গায় করে। খুব সতর্ক থাকবেন, এরা কিন্তু হাবিজাবি মাংস মিশিয়ে দিয়ে দেয়। সেই জন্য মাংস কাটার সময় তাকিয়ে থাকবেন, যতক্ষণ কাটবে ঠিক ততক্ষণ, ঠিক আছে? নয়তো কিন্তু ধরা খাবেন। আমার আলহামদুলিল্লাহ আমি এগুলো খুব বুঝি এবং এভাবেই করেই আমি কিন্তু এত বছর এই বাজার সদাই করে যাচ্ছি। মাংস, ডিম নিয়ে আসছি, আসার সময় ডিম একটু ভুনা করব। ওই আমার বোনটা আসছে, কারণ আমি তো জানি না যে ওরা আসবে। যা খাবার আছে হয়ে যাবে, তারপর বেশি তো কিছু না, মাত্র 2টা আইটেম। তাড়াতাড়ি করে একটু ডিম ভুনা করবো, ওরা নামাজ পড়বে, এই নামাজের আমিও নামাজ পড়বো, এই ফাঁকেই হয়ে যাবে। আমি সিম মজা হয়েছে না? এই সিমটা অনেক মজা। এটা একদম দেশি সিম, বুঝছো? তিনটা মনে হয় বাজে না? আমি ভেবে 3:30টার সময় পরে ওই আলো পরে বেশি। এই আলো তো শরীরের জন্য কত দরকার হয় জানো? ওদিকে 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 আছে তো। সবসময় সব পর্দা দিয়ে একটা রান্না হ্যাঁ, পেঁয়াজ দিলাম, আদা রসুন বেটে রাখছিলাম, আদা রসুন, মরিচের গুঁড়া, নাই বাসায় জিরা আনাইতে হইবে। এই জাহাঙ্গীর বাইরে কল দিয়ে জিরা নিয়ে আসতে বলবো। ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদ তো দেবো না, আমি হলুদ দেই না রেজালায়। তো এটা এখন বাকি আছে শুধু জিরার গুঁড়া আর লবণ এখন দিয়ে দেবো, আর দারচিনি এলাচি পরে আবার করে দেবো, অনেক একটু দেওয়া থাক, এই আর কি। আস্তে আস্তে এটা কষাবো। তো মাস্ট তেল দেবো, আর এটা ইয়াও দিয়ে দেবো সাথে, কি জানি, দইও দিয়ে দেবো। দই দিয়ে ওই যে কেজি হিসাবে বিক্রি করে না, এই টক দই কেজি হিসাবে যে বিক্রি, আধা কেজি হচ্ছে না, দেখ পানি পানি, ঠিক আছে? ভালো দই না এগুলা, আমি কম তো দাম, আমি তো অবাক হয়ে গেছি। অসুবিধা নেই, না দিতে পারি, অসুবিধা নেই না দিলেও। এই এমনি দাম হয়েছে যে ওই যে আমরা আড়ঙের কিনি না, আড়ঙের হয়েছে যে 120 টাকা আধা কেজি, এইটা হয়েছে 60 টাকা রয়েছে আধা কেজি। তো পানি অর্ধেক না, অনেক ডিস্টেন্স, ওইটা 120 টাকায় মানে যা, ওই সেটা 4 ভাগ করলে 1 ভাগ এখানে দেওয়া, ঠিক আছে? এই এতটুকু একটু দিই, একটু লাগবে তোমার রেজাল্ট, আর একটু ইয়ে না হলে মজা লাগে না। এই দিয়ে দিলাম দই। হ্যাঁ, তুই থাকবি, সুন্দর করে থাকি, এরপর যাবি। বাচ্চারাও মজা পাইবে আমি থেকে। হ্যাঁ, এটা আস্তে আস্তে কষাইতে থাকি। টক দই এটা ঢাকা থাকা আস্তে আস্তে। জিরাটা মানে জিরা গুঁড়া করলাম, এর ভিতরে একটু দেবো। চা বসাইছি, চা দেবো সবাই রে। বোটের এত বলে জোরে জোরে, একটু কি হয়ে যাবে না? আস্তে আস্তে ইয়ে হোক, তারপরে নাড়াতে পারে। পানি বেরোয়েছে অনেক দইয়ের,
দইয়ের মধ্যে পানি ছিল সেটা। হ্যাঁ ঠান্ডা। সারিয়া পিঠা খাইলে খাই ফেলাম। ইয়ে গেছে কই জাহাঙ্গীর ভাই মনে হয় বাইরে গেছে নাকি কিছু। আছে দাঁড়িয়ে গেছে, লেগে গেছিল নামাজ পড়তে গেছে এই ফাঁকে। পরে পাতিলটা শুধু চেঞ্জ করছি, এমনিতে লাগে না, এই নিচ থেকে একটু ধরছিল তো পাতিল চেঞ্জ করে দিছি। এখন একটু পরে এটার ভিতরে দুধ অ্যাড করবো, এই পাউডার মিল্ক। হ্যাঁ 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 হুম। না সব নিয়ে গেছে, আমার শাশুড়ির একটা শাড়িও আমি পাই নাই, অথচ কত শাড়ি আমার শাশুড়ির আমি দিছি। তারপরে শাড়ির কত শাড়ি আজীবন দিছে। হ্যাঁ এই যে যদিও পাইতাম তাও তো একটা দুটো পাওয়া উচিত ছিল শাশুড়ির চিহ্ন, কিচ্ছু পাই নাই। এত দামি দামি শাল আমার শাশুড়ির, সেই শালগুলোও পাইলাম না। একটা শাল কি সুন্দর সুন্দর মামারা ওই যে ইয়া দিয়ে আইনে দিত, কি জানি বলে, এই হ্যাঁ পাকিস্তান দিয়ে এই জায়গা ও জায়গা দিয়ে আইনে না মায়েরে দিছে। মায়ে কইছিল কয় যে তুমি মুক্তা শাল নিও, কইছে যে এরকম মুক্তা তুমি তোমার যেই যেই শাল ভালো লাগে তুমি পরো নিয়া নিয়া, তোমারই তো সব। এমন কথা আমার শাশুড়ি কইছে, আর সেই একটা শালও আমি পাইনি। বাদ দাও ওইগুলো শাল তো আর পরতাম না, স্মৃতি হিসাবে রেখে দিতাম। বুঝো নাই? আমি কি পড়তাম সেই কি আমারে তার গলার যে এই যে আয়তাল কুরসির চেইন সহ লকেটটা আছে না, ওইটা আমারে দিছিল আমার এক বার্থডেতে, বুঝছো, বিয়ের পরে। কিন্তু আমি তাকে ফেরত দিয়ে দিছি। আমি বলছি না মা আপনার গলায় দেন, ভালো লাগবে। বলছে ঠিক আছে এইটা তোমারই, তুমি যখন আমি যখন থাকবো না তখন তুমি এটা নিয়ে নেবা। কিসের কি এ পাইছি এগুলা পাইনি তো। আমি সৌদি আরবে ছিলাম আর এই জায়গায় যারা ছিল তারাই সব কিছুর ভাগিদার হয়ে গেছে। আমার তো ওইসব কোনো ব্যাপার না, স্মৃতি হিসাবে রেখে দিতাম, কি হয়। সুন্দর এখন। না না খালাতো ভাই না, খালাতো ভাই না, আমি আসতে আছি। না না বলতে আছি এই জায়গা তেল আস্তে আস্তে উঠবে বেশি। হুম না থাকে না বেশি। এই ধরো আসতেছি, এই জায়গা ইয়া দিচ্ছি বেরেস্তা পরে দিয়ে নিলেই হবে। আর আমি কোনো হলুদ ইউজ করি নাই, শুধু মরিচের পরে করছি এটা, পুরা মরিচ, হলুদ নেই। সুন্দর হয়েছে কালার, সেই হয়েছে না কালারটা। এরপরে রান্না কমপ্লিট করে বাসা থেকে বের হয়েছি 7:30টার মতো বাজে। এখন যাব হয়েছে কাঠপট্টি, মামি শাশুড়ির জন্য হিজাব কিনবো। ভাবলাম মামি শাশুড়িকে একটু হিজাব কিনে দিই, অল্প সময় আর কি করব। মামিরা আসার পর কুয়াকাটা গেছে, তারপরে অনেক জায়গায় গেছে, যাওয়ার কারণে তারা অনেক বিজি ছিল। অল্প সময়ের জন্য আসছে তো, মাত্র 2 দিনের জন্য। দেখা গেছে বিজিই ছিল বেশি। আমার বাসায় দাওয়াত করছিলাম কিন্তু দাওয়াতটা কবুল করে নেই, কারণ টাইম নেই, বলে মুক্তা একদম টাইম নেই। তারপরে তাদের কাছে আসছিল অন্য মেহমান অন্য জায়গার থেকে, তাদের নিয়ে আবার বিজি ছিল তারা। অনেক জায়গায় গেছে, বরিশালের অনেক জায়গা দেখছে এই জন্য। তো যাই হোক হিজাব কেনা কমপ্লিট হয়েছে। এরপরে কমপ্লিট হওয়ার পরে এগুলো নিয়ে বাসায় যাব।